বাজার ব্যবস্থার দুর্বলতা আর কারসাজিতে বাড়ছে 10 নিত্যপণ্যের দাম, বলছে সিপিডি। পরিবহনের চাঁদাবাজি বন্ধে নজরদারি বাড়ানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর। পোল্ট্রি ফিডের মান নিয়ন্ত্রণ নিয়ে সরকারের দুই প্রতিষ্ঠানের টানাটানি, দ্বৈত প্রতিষ্ঠানের নজরদারিতে হয়রানির মুখে শিল্প উদ্যোক্তারা, গুনতে হয় চড়া অঙ্কের ফি। এবং আগামী 1 মাসের মধ্যে বাংলাদেশের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। নানা হাত ঘুরে মিলার, পাইকার, আড়তদারের কারসাজিতে বাড়ছে 10 নিত্যপণ্যের দাম। এমন তথ্য দিয়ে গবেষণা সংস্থা সিপিডি বলছে, এই বৃদ্ধি কখনো কৃষকের দামের দ্বিগুণেরও বেশি। এদিকে পণ্য পরিবহনে রাস্তাঘাটে চাঁদাবাজি আছে এমনটা স্বীকার করে বাণিজ্যমন্ত্রী বলছেন এবং মানছেন মূল্যস্ফীতির চাপে দেশের মানুষ। আশ্বাস দিয়েছেন সরকারের নানামুখী উদ্যোগেরও। পণ্যের বাজারে খুবই পরিচিত শব্দ কারসাজি, কিন্তু কে বা কারা কিভাবে বাজারে এই কারসাজির সাথে যুক্ত? দেশের 10টি নিত্যপণ্য নিয়ে 810টি বাজার ঘুরে গবেষণা সংস্থা সিপিডি বলছে, চালের গড় দাম 5 হাত ঘুরে প্রায় 2 গুণ বাড়ে। মরিচও তাই, কেজিতে বাড়ানো হয় গড়ে 10 টাকা। বেগুন আলুর ক্ষেত্রে বেশি মুনাফা খুচরা বিক্রেতার, পেঁয়াজে আবার প্রান্তিক পাইকারের হাত ধরে হয় প্রায় দ্বিগুণ। সিপিডির গবেষণা বলছে, আমিষের বাজারে মাছের দাম বৃদ্ধিতে সবচেয়ে বড় খেলোয়াড় শহরের আড়তদাররা। ডিম মুরগিতে পাইকারি আর গরুর মাংসে গড়ে কেজি প্রতি 75 টাকা পর্যন্ত দাম বাড়ে ব্যাপারীদের হাত ধরে। বিশেষ করে নিম্ন আয়ের জনগণ কি ধরনের পণ্য ভোগ করে থাকে। এমন গবেষণার বিপরীতে বাণিজ্য মন্ত্রীর দাবি, উৎপাদনের পরিকল্পনায় আছে তথ্যের ঘাটতি। পণ্য সরবরাহে চাঁদাবাজি আছে স্বীকার করেন তিনি, যার প্রভাব আছে মূল্যস্ফীতিতে। অনেকগুলি আইটেমের উপরে ট্রেসেবিলিটি করতে যাচ্ছি, একটা ফর্মাল ট্রেসেবিলিটি। এই ট্রেসেবিলিটি গুলি যদি আমরা করে ফেলতে পারি, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই স্কোপটা আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কোন জায়গায় এই জিনিসটা হচ্ছে। সরকারের নজরদারি সত্ত্বেও বাজার ব্যবস্থায় দুর্বলতার চিত্র উঠে আসে সিপিডির এই সংলাপে। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। পোল্ট্রি ফিডের মান কে নিয়ন্ত্রণ করবে তা নিয়ে সরকারের দুই প্রতিষ্ঠানের মধ্যে চলছে টানাটানি। প্রাণী সম্পদ অধিদপ্তর আর বিএসটিআই এর কর্তৃত্বের টানাপোড়েনে চিড়ে চ্যাপ্টা শিল্প উদ্যোক্তারা। মৎস্য ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোল্ট্রি ফিডের অনুমোদনকারী সংস্থা অধিদপ্তর, তবে ফিডের মানের প্রশ্নে এখন সরব বিএসটিআই। উদ্যোক্তাদের অভিযোগ, বিএসটিআই সনদের জন্য গুনতে হয় চড়া অঙ্কের ফি, আছে দ্বৈত প্রতিষ্ঠানের নজরদারি, হয়রানিও। দেশের প্রায় 18 কোটি মানুষের আমিষের চাহিদা পূরণে পোল্ট্রি, মুরগি ও ডিমের অবদান প্রায় 25%। ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় তিলে তিলে গড়ে ওঠা পোল্ট্রি শিল্প এখন কর্মসংস্থানের বিচারেও দেশের দ্বিতীয় বৃহৎ শিল্প। কিন্তু সরকারের দুই দফতরের টানাপোড়েনে এখন হুমকির মুখে এ খাত। সংকটের শুরু পোল্ট্রি ফিডের মান নিয়ন্ত্রণ প্রশ্নে। মৎস্য ও প্রাণী সম্পদ আইন অনুযায়ী পোল্ট্রি খাতের একক নিয়ন্ত্রক সংস্থা প্রাণী সম্পদ অধিদপ্তর, কিন্তু মান আইনে পোল্ট্রি ও মৎস্য ফিডের মান যাচাইয়ের দায়িত্ব আবার বিএসটিআই এর। শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, মান নিয়ন্ত্রণের প্রশ্নে বিএসটিআই এর হয়রানির শিকার তারা। ফিড মিলের ব্যবস্থাপকদের উঠিয়ে নিয়ে যায় এবং এটা আমাদের নগদে পরিশোধের কথা বলা হচ্ছে। তা সরকারের কোন আইনে আছে যে আমাকে 5 লাখ টাকা জরিমানা ক্যাশে পরিশোধ করতে হবে? এখানে যদি দ্বৈত নিয়ন্ত্রণ সংস্থার জন্য আমাদের সিএম সার্টিফিকেট নিতে হয়, আমাদের বিএসটিআই রেজিস্ট্রেশন নিতে হয়, তাইলে আমরা লাইভ স্টকের মন্ত্রণালয়ের অধীনে আছি না শিল্প মন্ত্রণালয়ের বিএসটিআইয়ের অধীনে আছি, আমরা তো নিজেই জানি না। আইন অনুযায়ী ফিডের মান সনদ নিতে বিএসটিআই নিবন্ধন ফি বাবদ ব্যবসার টার্নওভারের 0.1% হারে ফি গুনতে হবে। উদ্যোক্তাদের অভিযোগ, মুরগি ও ডিমের দাম নিম্ন আয়ের মানুষের নাগালে রাখতে সরকারের ভর্তুকির পরও বেশিরভাগ সময়ই লোকসানে থাকে ফিড মিলগুলো। এর ওপর মোটা অঙ্কের ফি তাদের জন্য কোনোভাবেই ব্যবসা সহায়ক নয়। তাদের যে প্রোডাক্ট ওয়ারি যে ফি, এটা এতটা ব্যাপক, সেটি কিন্তু এই শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। আতঙ্ক সৃষ্টি করেছে ফিড মিলগুলিকে, এবং এমনও ফিড মিল, দু একটা ফিড মিল থেকে তাদের কর্মকর্তা কর্মচারীকে তাকে উঠিয়ে নিয়ে গেছে। আমাকে জরিমানা করতেছো, বেধরক যা ইচ্ছা তোমার তাই মনে হয় করতেছো, তুমি আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছ, তুমি আমাকে জেল জরিমানার হুমকি দিচ্ছ, পুরো সেক্টরে আতঙ্ক সৃষ্টি করেছে।
অধিদপ্তর বলছে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী পোল্ট্রি ফিড নিয়ে বিএসটিআই এর নজরদারি করার কথা নয়। আমরা চ্যালেঞ্জ করি বলতে পারি, এটা বাংলাদেশের বৃহৎ ল্যাবরেটরি আমাদের। আমরা যদি মনিটরিং জোরদার করতে পারি তাহলে ইনশাল্লাহ ফিড নিরাপদ ফিড তৈরি হবে। আমরা তো পোল্ট্রি শিল্পকে নিরাপদ করতে চাই, সরকার এখানে ভর্তুকি দিচ্ছে। তার মানে কি, সরকার চায় পোল্ট্রি শিল্পকে ডেভেলপ করার জন্য। তাদের উপর মানে কোনো খড়গ নাজিল হোক, এটা মেনে নিতে রাজি না। তবে বিএসটিআই এর বক্তব্য, যতক্ষণ আইনে তাদের ক্ষমতা দেয়া আছে ততক্ষণ তা প্রয়োগ তাদের জন্য বাধ্যতামূলক। একটি সরকারি সংস্থা তার আইন অনুযায়ী চলবে। আইনি কোনো প্রতিবন্ধকতা তৈরি করা, আরেকটি আইনকে তার কার্যক্রম গ্রহণে বাধা দেওয়া, সেটি আমাদের উদ্দেশ্য নয়। পণ্যের গুণগত মানের বিষয়টি কি হবে সেটি কোনোভাবেই মৎস্য প্রসবন আইনে বর্ণিত নেই। সেটা যদি সম্মানিত উৎপাদনকারীরা মনে করেন যে হ্যাঁ এই ফিটা তাদের জন্য অনেক বেশি, এটা সরকার নিশ্চয়ই বিবেচনা করবেন। উদ্যোক্তারা বলছেন, শিগগিরই দুই সংস্থার এ টানাপোড়েনের সমাধান না হলে হয়রানি এড়াতে একযোগে মুরগির খাবার উৎপাদন বন্ধ করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দেবেন তারা। আমরা অবশ্যই উৎপাদন বন্ধে যাব। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকটে চরম বিপাকে মালিকরা। 15 PSI এর প্রতিশ্রুতি থাকলেও মিলছে 2 PSI এরও কম। ফলে গেল প্রায় 6 মাস যাবৎ গুনতে হচ্ছে লোকসান, যার পরিমাণ মাসে 3 থেকে 7 লাখ টাকা। চলতি মাসে এই লোকসান আরও বাড়ার শঙ্কা দেখছেন মালিকরা। বলছেন, দ্রুত সংকট সমাধান না হলে পাম্প বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সিএনজি ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ সারি। এই সারি গ্যাসের স্বল্প চাপের কারণে সৃষ্ট সংকটের প্রতিচ্ছবি, যেখানে সময় হারাচ্ছেন গ্রাহক আর প্রতিদিন বাড়ছে মালিকদের লোকসান। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 15 PSI চাপের গ্যাস পাওয়ার কথা। গত প্রায় 6 থেকে 7 মাস ধরে অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ 2 PSI এরও কম। একটা মেশিন আমাদের 3 কোটি, 3.5 কোটি, 4 কোটি, 5 কোটি পর্যন্ত ইনপুট করতে হয়েছে টাকা দিয়ে। তো এখন এইটাকে আমরা যদি রক্ষা না করি আর এটা আমরা বিক্রি করতে যাব 10 লাখ 15 লাখ টাকাও পাবো না। লাইন আছে, ব্যবসা নাই। লাইন যদি না থাকতো তাহলে ব্যবসা হইতো। তার মানে হচ্ছে লাইনে যদি গ্যাস থাকতো তাহলে লাইনটা থাকতো না। গ্যাস বিক্রি কমে যাওয়ায় মাসে 6 থেকে 7 লাখ টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে। এর সঙ্গে জুনে বিদ্যুতের দাম বাড়ায় লোকসান বেড়েছে প্রায় দ্বিগুণ। আমার ইলেকট্রিসিটি বিল, গ্যাসের বিল, স্টাফ স্যালারি, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। হ্যাঁ, তো আমাদের সার্টেন একটা যদি অ্যামাউন্ট আমরা সেল না করতে পারি, আমাদের এটা কখনোই প্রফিট হয় না। মোটেও গ্যাস পাচ্ছি না। ঢাকা সিটির বাইরেও একই অবস্থা, ঢাকা সিটির ভিতরেও একই অবস্থা। তারা অ্যাভারেজে এখন আমার হিসাবে প্রায় 5 থেকে 7 লাখ টাকা লস দিচ্ছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর। গত 10-12 দিন ধরে গ্যাসের চাপ অনেক জায়গায় 1 PSI এরও নিচে। আমার যে মেশিনটা আছে, এটা ইটালির একটা মেশিন। এটা 2.5 হইলো মেশিন চলে, কিন্তু 2-এর নিচে যখন নেমে যায় মেশিন আর স্টার্ট হয় না। আমি সামান্য কিছু গ্যাস পাই, কিন্তু আমার বিদ্যুৎ খরচ একই হচ্ছে। তো গত কয়েকদিন যাবত ক্রাইসিস যেটা যাচ্ছে, এই ক্রাইসিসে আমরা যে গত বেশ কিছুদিন লস হচ্ছে, এই মাসে লসটা ভয়াবহ আকার ধারণ করবে। তাদের আশঙ্কা, পরিস্থিতি আরও নাজুক হলে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়বে। একই সঙ্গে পরিবহন খাতে বাড়বে অস্থিরতা। এটা যদি বন্ধ হয়ে যায়, এই 3 লাখ লোকের কিন্তু খাবার বন্ধ হয়ে যাবে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। পূবালী ব্যাংক পিএলসি, ডিবিসি বাণিজ্য সংবাদ। একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। 1 মাসের মধ্যে উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশিদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে এমন উদ্যোগ, এই প্রত্যাশার কথাই জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। বললেন, বিদেশে বাংলাদেশের শ্রমবাজার উন্মুক্ত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়ার সরকারও বাংলাদেশের সাথে কাজ করতে চায়। প্রবাসীদের সহযোগিতায় সব সময় বাংলাদেশের দূতাবাসগুলো কাজ করে যাবে বলেও জানান তিনি। আমাদের যে বিপুল জনগোষ্ঠী রয়েছে, সেটির স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কিভাবে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটাকে উন্মুক্ত করা যায়, এবং আমরা বিশ্বাস করি সামনের দিনগুলোতে সেটি সফল হবে। এবং আগামী 1 মাসের ভেতরে যখন বাংলাদেশের উন্মুক্ত শ্রম বাজারে প্রচুর বাংলাদেশি শ্রমিক আসা শুরু করবে, আমরা যখন তাদের জীবনমানের উন্নয়ন ঘটাতে পারবো, ইনশাআল্লাহ দীর্ঘমেয়াদে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে সেটি একটা বড় ভূমিকা রাখবে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কাছে এমন কোনো জাদুর কাঠি নেই যা দিয়ে মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় সহজ করা যায়। পঞ্চমবারের মতো নীতি সুদহার অপরিবর্তিত রেখে এমনটাই জানালেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়াস। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির শঙ্কা দেখা দেওয়ার প্রেক্ষাপটে এমন মন্তব্য করলেন তিনি।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে টালমাটাল বৈশ্বিক জ্বালানির পরিস্থিতি, সংকটে বিশ্ব অর্থনীতি, যার উত্তাপে পুড়ছে খোদ মার্কিনীদের জীবন থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। যুদ্ধের প্রভাবে বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, তাতে চাপে ভোক্তা সাধারণ। এমন পরিস্থিতিতেও বুধবার মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ নীতি সুদ হার ৩.৫% থেকে ৩.৭৫%-এর মধ্যে অপরিবর্তিত রেখেছে। যদিও আগামী কয়েক মাসে মূল্যস্ফীতি বাড়তে পারে, এই উদ্বেগ এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে ফেড চেয়ারম্যান কেভিন ওয়ার্ডস আবারও মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিলেও স্বীকার করেছেন এতে সময় লাগবে। ফেড চেয়ারম্যান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের কাছে এমন কোনো জাদুর কাঠি নেই যা দিয়ে মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় সহজ করা যায়। যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক দাম বাড়ার গতি ধীর করার জন্য সুদের হার বাড়ায় নীতি সুদ হারের মাধ্যমে। মর্গেজ, লোন এবং ক্রেডিট কার্ডের মতো জিনিসের ঋণের খরচ বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা আশা করেন ভোক্তারা কম ব্যয় করবে এবং দাম বাড়ার গতি ধীর হয়ে যাবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।